এবং দেখতে পাচ্ছ তো তোমরা সবাই? একটু রিপ্লাই জানো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, তো আজকে আমরা অ্যাকর্ডিং টু রুটিন আমরা দুটো জিনিসই পড়বো, ঠিক আছে? মানে এবার থেকে দুটো করেই ক্লাস থাকবে। মানে তোমাদের যেটা সিডিপি থাকে, সিডিপিও থাকবে এবং সায়েন্স থাকবে। তবে আগে আমরা সিডিপি পড়বো, কারণ যেহেতু সায়েন্স আর্টস সবার জন্য কমন হিসাবে সিডিপি। আর তার সাথে হচ্ছে কি ক্লাসটা হয়ে গেলে আমরা সায়েন্সের পার্টটা পড়বো, ঠিক আছে? তো দেখো, আহ, যেটা প্রথমে যেটা আমরা আজকে সিডিপির জন্য রেখেছি, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, শিক্ষাদানের পদ্ধতি হিসাবে বক্তৃতা, প্রদর্শনী, আবিষ্কার, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, প্রকল্প এবং সমস্যার সমাধান। মানে এই জায়গা থেকে কিন্তু তোমরা ভালো করেই জানো যে এই জায়গা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ওকে, যেহেতু হচ্ছে কি তোমার মেথডস অফ টিচিং, তাই না? কারণ টিচার হিসাবে একজন টিচার কিভাবে ক্লাসে পড়াবে, তো সেটা এই তার মেথডটা কি হবে, ওটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো এটা আলোচনা করার পর আমরা যেটা, আচ্ছা আমার নোটটা কি নামে আছে স্যার? এই যে শিক্ষাদানের পদ্ধতি হিসাবেই আছে। আচ্ছা। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে সেক্ষেত্রে এটা অলরেডি তোমাদের অ্যাপে সব আপডেট হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখবে, অ্যাপটা দেখবে ভালো করে, সমস্ত জিনিস কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর তার সাথে থাকবে হচ্ছে কি আজকে সায়েন্স থেকে আমরা পড়বো প্রাকৃতিক ঘটনা বা ন্যাচারাল ফেনোমেনা, ঠিক আছে? এবং আমাদের, তোমরা জানো যে থিওরির পাশাপাশি আমরা মানে এমসিকিউও ক্লাসে প্র্যাকটিস করি, সেটা দুটো ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? তোমাদের সিডিপির ক্ষেত্রেও থাকছে, প্লাস হচ্ছে কি তোমার সায়েন্সের ক্ষেত্রেও থাকবে, ঠিক আছে? যারা যারা ক্লাস করছো তোমরা অলরেডি জানো আমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সিটেড টাইপসের হয়, তাই না? তো আজকেও আমরা যেটা পড়াবো প্রত্যেকটা কোশ্চেন আমরা সিটেডটাকে মাথায় রেখে, সিটেটের যেমন কোশ্চেন হয় তেমনি ভাবেই আমরা কোশ্চেনগুলো করেছি। তো সেগুলো আমরা প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা তাহলে আর বেশি দেরি না করে আমরা শুরু করে দিই, তাই তো? আমরা শুরু করে দিচ্ছি। দেখো, প্রথমে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে টিচিং মেথড, দেখো শিক্ষণ পদ্ধতি হচ্ছে কি, দেখো এমন একটা জিনিস যেটা শিখন এবং শিক্ষণের মধ্যেকার একটা সেতুবন্ধন হিসাবে কাজ করে। আচ্ছা, এর মাঝখানে একটা জাস্ট ছোট্ট ইনফরমেশন আমি দিচ্ছি, যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তোমাদের নোটসটাও কিন্তু আলাদাভাবে, ঠিক আছে, একদম পুরো আলাদা করে দেওয়া আছে। তো ওতেই হচ্ছে কি আমরা আমরা কি বলবো যে সেক্ষেত্রে মূলত হচ্ছে কি, যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তোমরা চাইলে অ্যাপ থেকে, ওয়েবসাইট থেকে তোমরা ওটা ডাউনলোড করে তোমরা পড়তে পারো, ঠিক আছে? যাই হোক, তো যেটা বলছিলাম আমি, যে এই শিখন হচ্ছে কি এমন একটা পদ্ধতি যেখানে আমরা টিচিং এবং লার্নিং এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন বা সেতুবন্ধন আমরা দেখতে পাই। আধুনিক বিজ্ঞানে একে আমরা পেডাগোজিক্যাল হচ্ছে আর্কিটেকচার আমরা বলে থাকি, ঠিক আছে? তো এখানে দেখো এই যে পদ্ধতিগুলো কথা বলা হয়েছে, যেমন লেকচার মেথড, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, হিউরিস্টিক, ইন্ডাকটিভ, ডিডাকটিভ, প্রবলেম সলভিং, ঠিক আছে? প্রজেক্ট হচ্ছে কি তোমার মেথড। এতগুলো পদ্ধতি রয়েছে যেগুলো আমরা টিচিং এর সময় পড়িয়ে থাকি, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে আমরা এগুলো পড়িয়ে থাকি। তো চলো আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে থিওরিগুলোকে জেনে নিই। দেখো, এখানে আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু সাব ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথমে দেখো বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড, এটা হচ্ছে কি একটা ট্রেডিশনাল হচ্ছে কি তোমার পদ্ধতি। এটি মূলত তথ্য স্থানান্তরণের একটি একমুখী প্রক্রিয়া। আমরা এই কারণে একমুখী প্রক্রিয়া বলি, তার কারণ হচ্ছে কি টিচার একটা বড় শ্রেণীকক্ষে যখন শিক্ষার্থীরা থাকছে, সেখানে টিচার কি করছে, কোনো একটা বিষয়ের উপরে তার নলেজটাকে ডেলিভার করছে, তাই না? তো এই জন্য আমরা যদি মনস্তাত্ত্বিক ভিত্তি দেখি, তাহলে এটি একটি আচরণবাদী বা বিহেভিয়ারালিস্ট দৃষ্টিভঙ্গির সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ, যেখানে শিক্ষককে আমরা জ্ঞানদাতা আর শিক্ষার্থীরা গ্রহীতা হিসাবে কাজ করে, তাই না? তাহলে যখন একটা দেখবে বড় ক্লাসরুমে যখন আমরা ক্লাস নিই, ঠিক আছে, তখন দেখবে আমরা এই পদ্ধতিতে অসংখ্য স্টুডেন্টকে একসাথে শিক্ষাদান করাতে পারি। সেখানে শিক্ষক হচ্ছে শিক্ষাদানের মানে মাধ্যম,
আর শিক্ষার্থী হচ্ছে কি শিক্ষা গ্রহণ করবে। এবারে এটি তখন কার্যকর হয়, কি কি বিষয়ের উপর কার্যকর হয় তোমরা দেখতে পাচ্ছ, যে বিষয়বস্তুর পরিমাণ খুব বেশি যদি থাকে, সময় যদি সীমিত হয়, একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান সীমিত, যেখানে প্রায়র নলেজ হচ্ছে কি তোমার খুব কম থাকে। আর থার্ড যেটা বলছে দেখো, জটিল তাত্ত্বিক কাঠামোর প্রাথমিক পরিচিতি দিতে পারে। ধরো কোনো একটা ব্রিফ সাবজেক্ট, তার ক্ষেত্রে আমরা সেই সাবজেক্টকে বুঝতে প্রাথমিকভাবে লেকচার মেথডসের মাধ্যমে আমরা সেটা রিপ্রেজেন্ট করাতে পারি। তো এই জন্য এখানে শিক্ষকের কিছু দক্ষতা প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু এই লেকচার মেথডস সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। কি কি দক্ষতা লাগবে, কি কি স্কিল লাগবে? একটা প্রথম যেটা হচ্ছে কি তোমার দক্ষতা লাগবে, সেটা অবভিয়াসলি বক্তা মানে শিক্ষককে কি হতে হবে, ভয়েস মডুলেশনস এবং বডি ল্যাঙ্গুয়েজ, তাই না? অর্থাৎ যিনি হচ্ছে কি শিক্ষক, এখানে তার কথা বলা লাউডলি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এবং যাতে সেই প্রত্যেকটা কথাগুলো মানে স্পষ্টভাবে যারা শুনতে পারবে, এবং বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কনফিডেন্স যুক্ত হতে হবে, তাই না? মানে এমন করে বক্তৃতা দিতে হবে যাতে গ্রহণশীলতা বাড়তে পারে বা স্টুডেন্ট সেটাগুলোকে নিতে পারে, তাই না? তো এরকম একটা হচ্ছে কি তোমার অ্যাটিটিউড নিয়ে লেকচার মেথডে শিক্ষককে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? এবং এর পারদর্শী হতে হবে যাতে করে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ওই জিনিসগুলো হচ্ছে কি শুনতে পারে, তাই না? তাহলে আমরা কিন্তু লেকচার মেথডসের ক্ষেত্রে এই যে 3টি দিক বললাম, একটা হচ্ছে তোমার মনস্তাত্ত্বিক ভিত্তি, একটা প্রয়োগ কোথায় করা হয় বা কোথায় কার্যকর হবে, এবং একজন শিক্ষকের কি দক্ষতা থাকা উচিত, কারণ যেহেতু শিক্ষক এখানে জ্ঞানদাতা হিসাবে কাজ করছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভয়েস মডুলেশন দুটোই কিন্তু যাতে ঠিক থাকে, যাতে করে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা বা মনোযোগশীলতা বাড়াতে পারে। দেখো, তাহলে এটা একটা দিক হয়ে গেল। এবারে 2 নম্বর যে আমরা পদ্ধতি পড়বো, সেটা হচ্ছে কি তোমার প্রদর্শনী পদ্ধতি, বা যেটাকে আমরা ইংলিশে বলি ডেমনস্ট্রেশন মেথড, তাই না? ডেমনস্ট্রেশন মেথড। তো এটা তোমরা আশা করি যখন আমি ডেমনস্ট্রেশনের কথা বলছি, কিছুটা হলেও তোমরা একটা আন্দাজ পাচ্ছ যে এখানে কি হয়। দেখো না, এখানে সেন্সরি ইন্টিগ্রেশন তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়, 3টি স্তরে কাজ করে। প্রথমে হচ্ছে প্ল্যানিং, এক্সিকিউশন, রিক্যাপিচুলেশন। অর্থাৎ প্রথমে পরিকল্পনা থাকবে একটা, তারপর ভিত্তি করে সেটাকে আমরা এক্সিকিউট করব, এবং প্রয়োজন পড়লে সেটাকে আমরা পুনরাবৃত্তি করতে পারি, ঠিক আছে? তো এটা পেডাগজিক্যাল যদি গুরুত্ব আমরা দেখি, তাহলে এটি একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তাই না? যেখানে হচ্ছে কি আমরা বিবর্তন বা মহাকর্ষকে মূর্ত করে তোলা, বা একটি শিক্ষার্থীর মস্তিষ্ককে আমরা ভিজুয়াল ইমেজ তৈরি করি, যা দীর্ঘস্থায়ী স্মৃতি গঠন করে, লং টার্ম মেমোরি হিসাবে এই ডেমনস্ট্রেশন মেথডটা কিন্তু একটা জায়গা করে নিতে পারে। ফর এক্সাম্পল, যদি আমি তোমাদেরকে বলি যে কোনো কিছু পড়ানোর সময় আমি সেটাকে যদি ডেমনস্ট্রেট করিয়ে দিই, তাই না? কোনো কিছু আমি হাতে নাতে করিয়ে দেখিয়ে দিই, নট এ প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল জিনিসটা একদম আলাদা। ডেমনস্ট্রেট করা মানে ডেমনস্ট্রেশন করা, আর প্র্যাকটিক্যাল যেটা করা সেটা দুটো আলাদা। কিন্তু ডেমনস্ট্রেট করা জাস্ট, যে ধরো আমি পিসিআর, তাই না? পিসিআর তোমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে তোমরা পিসিআর নাম শুনেছো। এবারে প্র্যাকটিক্যাল করতে গেলে পুরো পিসিআরটা করিয়ে তার রেজাল্ট দেখানো, হাতে নাতে পিসিআর করালাম। কিন্তু যদি সেটা না করে আমি পিসিআর এর ইনস্ট্রুমেন্ট রাখলাম, পিসিআর এর একটা ছবি রাখলাম, ঠিক আছে, যে কিভাবে আসে, তো এই জিনিসগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে? যেখানে স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করছে না, এখানে টিচার হচ্ছে কি যাতে হাতে নাতে করে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে এইভাবে করতে হয়। তখন এটাকে আমরা কি বলছি না, ডেমনস্ট্রেশন মেথডস। ওকে, অলরেডি তোমরা সবাই বিএড করেছো, তোমরা জানো। আচ্ছা, এবার হচ্ছে কি দেখো আলোচনা পদ্ধতি, যেটাকে আমরা বলি ডিসকাশন মেথডস। তো এটা ভাইগটস্কির মতে সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের উপর ভিত্তি করে এই ডিসকাশন মেথডস কিন্তু কাজ করে। এটি কেবল প্রশ্ন উত্তরের আসর নয়, বরং একটি কগনিটিভ কোলাবোরেশন। এখানে শিক্ষার্থীরা একে অপরের চিন্তার পরিধিকে প্রসারিত করে। ফর এক্সাম্পল, যদি আমরা বলি যে একজন স্টুডেন্ট বা একটা ক্লাসরুমের ক্ষেত্রে আমরা কোনো একটা টপিক দিয়ে দিলাম, যে সেই টপিকের উপর প্রত্যেককে বললাম যে তোমরা ভেবে প্রত্যেকের মতামতটাকে তোমরা শেয়ার করো, ঠিক আছে? বা তোমাদের ক্ষেত্রে আমি বললাম যে পরের দিন ক্লাসে আমি একটা টপিক দিয়েছি, প্রত্যেকে সেই টপিকটা পড়ে আসবে এবং এখানে পড়াবে, যে যারা নিজেকে রেডি করে নিয়ে আসবে পড়াবে।
তাহলে সেই টপিকের উপরে যখন অনেকজন ডেমনস্ট্রেট করছে বা সেটাকে রিপ্রেজেন্ট করছে, তখন আমরা কি দেখতে পাবো না প্রত্যেকের যে মানে স্কিল বা প্রত্যেকের যে নলেজ সেটা শেয়ার করছে, বাকিরা সেটা গ্রহণ করছে, তাই না? তাহলে সেক্ষেত্রে তাদের কগনিটিভ কোলাবোরেশন কিন্তু কাজ করছে, তাই না? তুমি যে বিষয়টা চিন্তা করেছো আরেকজন সেই বিষয়ে আরেকটু বেশি চিন্তা করেছে, এইভাবে অনেকটা চিন্তা ভাবনা একসাথে যখন মিলিত হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা পরিধিটা অনেকটা প্রসারিত হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো বলছে এটি শিক্ষার্থীর মধ্যে টলারেন্স বা সহনশীলতা তৈরি করে, কারণ তারা অন্য কোনো দৃষ্টিভঙ্গির সাথে নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা কম্পেয়ার করতে পারে, যে আমি এমনটা বললাম আরেকজন সে কি বললো, আমার সাথে তার বলার মধ্যে কি পার্থক্য হলো, তাই না? আমারটা ভালো হলো না তারটা ভালো হলো। তাহলে এই যে কম্পারিজন বা এই যে তোমার তুলনা বা ডিফারেন্সেস, এই জিনিসটা কিন্তু শিক্ষার্থী করতে পারবে। এবার দেখো আরেকটা রয়েছে কি হিউরিস্টিক মেথড, যেটাকে আমরা সায়েন্টিফিক ইনকোয়ারি মডেল বলি। তো এখানে কি হয় না এটি তোমার পদ্ধতি শিক্ষার্থীদের ইন্ট্রিনসিক মোটিভেশন বা অভ্যন্তরীণ যে অনুপ্রেরণাকে জাগ্রত করে। এটা আমরা বহুভাবেই পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম আগে, কারণ যেহেতু আমরা একবার সিলেবাস শেষ করেছি তোমরা জানো, সেখানে আমরা বলেছিলাম যে এই হিউরিস্টিক মেথডের ক্ষেত্রে একটা শিক্ষার্থীর মধ্যে তার যে ইন্ট্রিনসিক মোটিভেশন, অভ্যন্তরীণ যে অনুপ্রেরণা, সেটা কিন্তু জাগ্রত হয়ে ওঠে। কেন না, এখানে শিক্ষক কেবল একজন এই যে আর্কিটেক্ট অফ দ্য সিচুয়েশন, বা তিনি একটি এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে শিক্ষার্থীর মনে একটা কৌতূহল জন্মায়। ওকে, মানে আমরা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিই যেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যে ইন্ট্রিনসিক যে মোটিভেশন সেটা কিন্তু ফুটে উঠবে, তাই না? তাহলে শিক্ষার্থীর মধ্যে একটা কৌতূহল জাগিয়ে তোলা, এমন একটা জিনিস বলে দেওয়া হলো প্রত্যেকের মধ্যে একটা জানার যে কৌতূহল বা শেখার যে কৌতূহলটা সেটা ফুটে উঠছে। ফলে সেখানে কি করা হয় না, এটি সবসময় বিষয়ের জন্য নয়, মানে সীমাবদ্ধতা রয়েছে এখানে, এটা সব বিষয়ের জন্য নয়। আর বিশেষ করে বিজ্ঞানের প্রয়োগের সমস্যার ক্ষেত্রে এটি অপ্রতিদ্বন্দ্বী, এর জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। তো এই জন্য কিছু লিমিটেশন বলতে এখানে অল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা সীমাবদ্ধ নয়, ঠিক আছে, হিউরিস্টিক মেথডটা। আচ্ছা, এবারে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথডস বা যেটাকে আমরা আরোহী বা অবরোহী পদ্ধতি বলি, এটা প্রায় কম বেশি তোমরা সবাই জানো, তাও আমরা আবার বলে দেবো। তো এখানে এটিগুলো মূলত লজিক অফ দ্য ডিসকভারি হিসাবে আমরা বলে থাকি। আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথডসকে আমরা বটম আপ বলি, আর ডিডাকটিভটাকে আমরা টপ ডাউন বলি, তাই না? ইন্ডাকটিভ মানে বটম আপ, তাই না, বটম থেকে আপে যাচ্ছি, আর ডিডাকটিভ মানে হচ্ছে টপ থেকে ডাউনে যাচ্ছি। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ পার্টিকুলার এই টার্মে হিসাবে তোমাকে কোনো একটা অপশান দিতে পারে, তখন তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। তো দেখো এই যে ইন্ডাকটিভ মেথড, এটা শিশু মনস্তত্ত্বের খুব কাছাকাছি। শিশুরা ছোট থেকে বড়োর দিকে যেতে পছন্দ করে, তাই না? এবং এটি ক্রিয়েটিভিটি বিকাশে সাহায্য করে এই ইন্ডাকটিভ মেথডস, তাই না? তারা ছোট থেকে বড়োর দিকে আস্তে আস্তে করে অগ্রসর হতে শুরু করে। বলছি ইন্ডাকটিভ মেথডেই তো প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপর সেটাকে আর কি নির্দিষ্ট সূত্রে পৌঁছানো হয়। একদম একদম ঠিক আছে। দেখো এবার ডিডাকটিভের ক্ষেত্রে কি হয় না, এটি প্রথাগত বা ব্যাকরণগত নিয়ম শেখার জন্য উপযোগী। এরও সীমাবদ্ধতা হচ্ছে কি না, এটি শিক্ষার্থীর সৃজনশীলতাকে কিছুটা তোমার হচ্ছে কি ধীর করে দেয়, বা কিছুটা হচ্ছে কি তোমার বাধা সৃষ্টি করে, তাই না? তো এই জন্য এটা হচ্ছে কি আমরা টপ ডাউন বলি, তাই না? চলো এবার কি বলছে প্রকল্প পদ্ধতি বা যেটাকে আমরা প্রজেক্ট মেথড বলি। এখানে দেখো না, জন ডিউয়ের লার্নিং বাই ডুইং দর্শনের সর্বোচ্চ প্রয়োগ এখানে আমরা দেখতে পাই, তাই না? জন ডিউ যেটা বলেছিলেন যে লার্নিং বাই ডুইং, এই পদ্ধতিটা আমরা এখানে দেখতে পাই। এখানে যদি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি, এখানে প্রথমে দেখো এই প্রজেক্ট মেথডের ক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচন, তাই না? দেখবে একটা ক্লাসরুমে যখন আমরা কোনো পদ্ধতি মানে কোনো ধরো শিক্ষার্থীকে আমরা ধরো কোনো একটা প্রজেক্ট দিলাম, তাহলে সেই প্রজেক্টটা শিক্ষার্থীর আগ্রহ উপর ডিপেন্ড করে নির্বাচন করে, তাই না? আমরা নিজেরা ঠিক করে দিই না যে তোমাকে এটাই করতে হবে, এমন করা উচিত নয়, তাই না? তাহলে শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী তার বিষয় নির্বাচন, যেটাকে আমরা বলি উদ্যোগ বা ইনিশিয়েশন। তারপরে দেখো পরিকল্পনা বা প্ল্যানিং, কাজটি কিভাবে হবে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা, রোডম্যাপ তৈরি করা। তারপরে দেখো কার্য সম্পাদন বা এক্সিকিউটিং, হাতে কলমে কাজ করা, যা শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি করে বা স্কিলটা এনহান্স করে, ঠিক আছে? তারপরে আমরা সেখান থেকে মূল্যায়ন করি বা ইভালুয়েশন করি, কাজের ব্যর্থতা বা সাফল্য আমরা সেখানে পর্যালোচনা করি। তো গুরুত্বটা কি না, এটি ব্যক্তিগত কাজের পাশাপাশি কোলাবোরেটিভ লিডারশিপ তৈরিতে সাহায্য করে। কারণ এই প্রজেক্ট মেথডসের ক্ষেত্রে দেখবে
আমরা খুব মানে খুব কমজনকে দিয়ে থাকি, তাই না, মানে এক ইন্ডিভিজুয়ালকে দিই না, আমরা কয়েকটা গ্রুপের মাধ্যমে করিয়ে থাকি। তো সেক্ষেত্রে একটা কোলাবোরেটিভ লিডারশিপ কিন্তু এখানে তৈরি হয়, তাই না। তো তার জন্য আমরা কিন্তু এই প্রজেক্ট মেথডটাকে এই যে লার্নিং বাই ডুইং বলে থাকি, ঠিক আছে। চলো এবারে দেখো নেক্সট বলেছে যে সমস্যা সমাধান পদ্ধতি, এটাকে বলা হচ্ছে যে প্রবলেম সলভিং মেথডস। এটা শিক্ষার্থীর মধ্যে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণাত্মক যে চিন্তার জন্ম দেয়, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি দেখো প্রবলেম সলভিং মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা এক একটা করে প্রবলেম ধরিয়ে দিলাম যে তোমার হচ্ছে কি এটাই হচ্ছে কি প্রবলেমটা তুমি সলভ করো। তাহলে সেই প্রবলেমটা যখন আমরা তাকে দিচ্ছি তখন থেকে তার মধ্যে কিন্তু সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকার পদ্ধতি সে কিন্তু ভাবা শুরু করছে। তো এই জন্য বলছে যে সমস্যার স্বরূপ উপলব্ধি করা, অর্থাৎ সমস্যাটি কি, কেন, তার সমাধানের প্রয়োজন তা বুঝতে পারা, তথ্য সংগ্রহ করা, তাই না, তার জন্য সে তথ্য সংগ্রহ করছে এবং হচ্ছে উপাত্ত হচ্ছে বিশ্লেষণ করছে, তাই না, তার মধ্যে হচ্ছে অনুসন্ধিৎসু মন তৈরি করছে, তারপরে সে একটা হাইপোথিসিস তৈরি করছে এবং সেই তার সাপেক্ষে সে কি করছে প্রমাণের ভিত্তিতে সঠিক সমাধানে এসে পৌঁছাচ্ছে, তাই না। তো এটাকে আমরা প্রবলেম সলভিং মেথডস বলি, যেটা কিনা অ্যানালাইটিং থিঙ্কিং বা বিশ্লেষণাত্মক চিন্তার মধ্যে তার একটা জাগিয়ে তুলছে। চলো এবার হচ্ছে দেখো আমরা শিক্ষক হিসাবে কার্যকর নির্দেশন, ঠিক আছে। তাহলে এখানে একজন দক্ষ শিক্ষক হিসাবে মানে বুঝতে হবে যে কোন পদ্ধতি নির্বাচন করবে, তাই না। তাহলে এখানে আমরা একটা জিস্ট করে দিয়েছি। এই জিস্ট বলছি ওই মূর্ত আর বিমূর্ত ধারণাটা একটুখানি বলে দেবেন, ব্যাপারটা কি বলে আপনি? দেখো মূর্ত মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, তাই না, তাই তো। তুমি অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে কি তোমার তোমার মূর্ত যে বিমূর্তর কথা মনে হয় আগেও বলেছিলে, তাই তো। হ্যাঁ স্যার, আগে একদিন বলেছিলাম কিন্তু আপনি বলেছিলেন যে পরে বলে দেবো এরকম। ওকে দেখো, তো এই যে মূর্ত আর বিমূর্ত ধারণা তুমি বলছো, ঠিক আছে, এটা মূলত হচ্ছে কি আমরা যেটা পেডাগজিক্যাল ভাষায় যদি বলি তাহলে মূর্ত ধারণা মানে যে কংক্রিট কনসেপ্ট, তাই না। কংক্রিট কনসেপ্ট মানে কি না, যেটা হচ্ছে কি তোমার মূর্ত বলতে যে সমস্ত জিনিস বা বিষয়কে আমরা বোঝাই যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে না, মানে চোখ, নাক, কান, জিভ, ত্বক, এগুলো দিয়ে আমরা অনুভব করতে পারি, তাই না, যা বাস্তব, যার একটা নির্দিষ্ট আকার রয়েছে বা একটা রূপ রয়েছে বা উপস্থিত রয়েছে, যাকে আমরা স্পর্শ করতে পারি, যাকে আমরা ধরতে পারি, যাকে আমরা ফিল করতে পারি, এরকম আর কি, তাকে বলা হচ্ছে কি তোমার মূর্ত ধারণা। ফর এক্সাম্পল ধরো মানে যেটাকে আমরা স্পর্শ করতে পারি সেটা মূর্ত। একদম একটা ধরো তোমাকে বললাম যে বই, খাতা, চেয়ার, টেবিল, আপেল, ছুরি, কাঁচি এটসেট্রা, মানে যা কিছু তুমি হচ্ছে কি ফিল করতে পারছো, মানে যেগুলো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, মানে এই যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে না, কি কি বললাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে এই যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে তার দ্বারা যেটাকে আমরা ফিল করতে পারি, যেগুলোকে আমরা বুঝতে পারি, তো সেগুলোকে বলা হচ্ছে মূর্ত। আর যেটা হচ্ছে কি তোমার বিমূর্তকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তাই না। আর মূর্তটাকে বলা হচ্ছে কংক্রিট, লিখে দিচ্ছি এখানে, মূর্তটাকে বলা হচ্ছে কি কংক্রিট। আর যেটা হচ্ছে বিমূর্ত এটাকে আমরা বলবো কি অ্যাবস্ট্রাক্ট। ওকে, তাহলে বিমূর্ত মানে কি না, যেখানে বিমূর্ত ধারণা হচ্ছে কি এমন কিছু বা এমন কিছু বাস্তব বস্তু বা আকৃতির সাথে সরাসরি যুক্ত নয়, এমন কিছু জিনিস, যেমন ধরো মূলত চিন্তা করা, অনুভূতি বা হচ্ছে মানসিক ধারণা, তাই না। যেমন হচ্ছে ধরো বললাম যে ভালোবাসা বা তোমার হচ্ছে সততা বা দুঃখ বা স্বাধীনতা বা এই যে সময়, এগুলোকে আমরা কি বলি, এগুলো কোনো নির্দিষ্ট কিন্তু বস্তু নয়, এগুলো একটা ধারণা বা একটা অনুভূতি। কি বললাম বুঝতে পারলে? তো সেক্ষেত্রে আমরা গণিতের ক্ষেত্রেও বলতে পারি, যখন আমরা কোনো বস্তু ছাড়া সরাসরি খাতায় পাতায় লিখে হিসাব করি, তাই না, বা এক্স প্লাস আমরা এক্স ধরি না, এক্স প্লাস ওয়াই সমান জেড ধরলাম, তাহলে এরকম আর কি, এটা বিমূর্ত ধারণা। তাহলে আমরা বলতে পারি যে এই যে কংক্রিট বা মূর্ত ধারণা হচ্ছে বাস্তব বা যেটা বস্তুগত উপস্থিতি আছে, বিমূর্ত যেটা হচ্ছে কি মানসিক বা তাত্ত্বিক একটা উপস্থিতি আছে, ঠিক আছে। আর যেটা মূর্তর ক্ষেত্রে হচ্ছে কি আমরা তাকে ছুঁতে পারি, অনুভব করতে পারি, দেখতে পারি, কিন্তু হচ্ছে কি বিমূর্তর ক্ষেত্রে আমরা সেখানে শুধু ভাবতে পারি, ঠিক আছে, দেখা কিংবা ছোঁয়া যায় না, শুধু আমরা ভাবতে পারি। আর এই যে শিশুদের ক্ষেত্রে যদি আমরা দেখি, সাধারণত প্রথমে তারা মূর্ত জিনিস দেখে শেখে, তাই না। দেখবে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে কি তাদেরকে ধরি কোনো নতুন তুমি টার্ম বলছো, তাহলে সে সেটা বুঝতে পারছে না, তখন দেখবে তাকে আমরা বস্তু দিয়ে তাকে হচ্ছে কি বলি যে দেখ এটা হচ্ছে কি আপেল, এটা হচ্ছে বই, এটা হচ্ছে খাতা, এটা হচ্ছে কি পেন, এটা পেন্সিল, এটা রাবার,
বুঝতে পেরেছো তো? তখন হচ্ছে কি সে তার মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে দেখবে এটা মূর্ত ধারণা তৈরি করার আমরা চেষ্টা করি, আর বয়স বাড়ার সাথে সাথে দেখবে মানুষ বিমূর্ত চিন্তা করতে সক্ষম হয়, তাই না? আমরা মানে যখন এই মূর্ত বিমূর্ত আর এই আরোহী অবরোহী এই জিনিসগুলো স্যার খুব ভুলিয়ে যায়, মানে এটা বুঝতে পারলাম স্যার আজকে ঠিকঠাক ভাবে। ওকে, তাহলে সেইটা বলছি যে বাচ্চাদের ক্ষেত্রে মূর্ত বা কংক্রিট ধারণা তৈরি করার চেষ্টা করা হয়, আর বিমূর্তটা বয়স বাড়ার সাথে সাথে আমরা বিমূর্ত চিন্তা কিন্তু করতে পারি, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আমরা করতে পারি। এখানে এই যে বললাম ভালোবাসা, বা তোমার হচ্ছে কি কোনো সময়, বা তোমার হচ্ছে কি আমরা বলতে পারি যে সততা বা দুঃখ, স্বাধীনতা, এই জিনিসগুলোকে আমরা বিমূর্ত হিসাবে বলে থাকি, ঠিক আছে? এটা কোনো বস্তুগত জিনিস নয়, এটাকে আমরা ফিল করতে পারি বাট আমরা স্পর্শ করতে পারি না বা হাতে নিতে পারি না, ঠিক আছে? চলো এবারে বলছে, দেখো এখানে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি যে একজন শিক্ষক হিসাবে আমরা কখন কোনটাকে নির্বাচন করব। ধরো আমি কোনো একটা জিনিস পড়াবো, বা কোনো একটা জিনিস হচ্ছে কি তোমার ক্লাসে ভাবলাম যে এই জিনিসটা করাবো, তাহলে একজন শিক্ষক হিসাবে আমরা কোন পদ্ধতিটাকে কখন শনাক্তকরণ করবো এবং সেটাকে আমরা নির্বাচন করবো, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? কারণ আমি যদি পদ্ধতি নির্বাচন না করতে পারি তাহলে আমি ভুল করার সম্ভাবনা বেশি থাকবে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো এই যে টেবিলটা করা হয়েছে, এই টেবিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো বলেছে যে কঠিন তথ্যের সূচনা, তাই না? ধরো কোনো একটা কঠিন তথ্য তুমি হচ্ছে সূচনা করবে, শুরু করবে, তার জন্য তুমি কিন্তু ছোটখাটো একটা বক্তৃতা দিয়ে দাও, ক্লাসরুমে ঢুকে একটা লেকচার দিয়ে দাও, হাতে কলমে বিজ্ঞানের পরীক্ষা করাবে, তাহলে সেখানে তুমি ডেমনস্ট্রেশন করে দেখাও। সামাজিক কোনো ইস্যু বা কোনো বিতর্ক, এই যে ধরো তোমরা জানো যে দিল্লির যন্তর মন্তরে আরসোলা জনতা পার্টি নাকি সব পার্টি হয়েছে নতুন, তারা আন্দোলন করছিল, সেখানে তোমার প্রায় 16-17 দিন ধরে একজন অনশন করছে, তাই না? আজকে তাকে দিল্লি পুলিশ তুলে নিয়ে চলে গেল। তো যাই হোক, তাহলে এটাকে নিয়ে তোমাদেরকে মনে বললাম যে তোমাদের মধ্যে এই যে সামাজিক একটা ইস্যু তৈরি হয়েছে, তো তোমরা কি মনে করো, এটা তোমরা বলো, প্রত্যেকে বলো। তাহলে এটা হচ্ছে কি তোমার একটা ইস্যু বা একটা বিতর্ক, তো সেখানে হচ্ছে কি একটা আলোচনা পদ্ধতি হবে, ডিসকাশন হবে, প্রত্যেকে যে যার মতামত তুলে ধরবে, ঠিক আছে? তাহলে সেখানে যদি আমি বক্তৃতা দিই তাহলে সেটা কারো ভালো লাগবে না, আমি কি করলাম সেটা নিয়ে বললাম। তাহলে সেখানে আমি ক্লাসে যদি আলোচনা করাই, সবাই সবার বক্তৃতা দিল, তাহলে দেখবে সেখানে ক্লাসটা মনোগ্রাহী হবে এবং সবাই বুঝতে পারবে। আচ্ছা, স্বাধীন চিন্তার বিকাশ যদি করা হয় তাহলে সেখানে হিউরিস্টিক মেথড, প্রত্যেকে যে তার স্বাধীন চিন্তার বিকাশ সে করাতে চাইছে। আচ্ছা, দীর্ঘমেয়াদী ব্যবহারিক কাজ, তাই না? তাহলে সেখানে প্রজেক্ট মেথড করিয়ে দাও, স্টুডেন্টকে প্রজেক্ট দিয়ে দাও, তারা কিন্তু সেটা করে দেবে। আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি যদি করতে হয় তাহলে সেখানে প্রবলেম সলভিং, অর্থাৎ তাদেরকে তুমি প্রবলেম দিয়ে দাও, তারা হচ্ছে সলভ করবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি একজন টিচারকে কিন্তু জানতে হবে যে কোন ক্ষেত্রে বা পরিস্থিতি ধরন অনুযায়ী আমরা সেখানে কোন মানে পদ্ধতিটাকে, টিচিং মেথডটাকে আমরা চিন্তার বিকাশ আর এই হিউরিস্টিক ব্যাপার, এই জায়গাটা স্যার একটু বলে দিন না, মানে দেখো জায়গাটা ঠিক এটা তো আমি অলরেডি তো বললাম এখানে না, যে হিউরিস্টিক মেথড সেটা হচ্ছে কি আমরা বললাম যে মূলত এই যে হিউরিস্টিক মেথডসের ক্ষেত্রে আমরা কি বললাম যে এটা হচ্ছে সাইন্টিফিক ইনকোয়ারি মডেল, যেখানে আমরা কি বললাম যে একজন শিক্ষক কেবল একজন মানে জাস্ট আর্কিটেক্ট অফ দ্য সিচুয়েশন, মানে সিচুয়েশনটাকে তিনি তৈরি করে দেবেন, তাই না? তিনি এমন একটা পরিবেশ তৈরি করবেন শিক্ষার্থীরা সেখানে কৌতূহল জন্মাবে। ওকে, অর্থাৎ একটা বিজ্ঞানের প্রয়োগের সমস্যার ক্ষেত্রে তোমার হচ্ছে কি এইসব জিনিসটা হবে না, কিন্তু একটা কৌতূহলী পরিবেশ ক্রিয়েট করা যায়, করে দেওয়া, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয় না, এই হিউরিস্টিক মেথডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোন একটা পরিপ্রেক্ষিতে আমরা এমন একটা হচ্ছে কি সিচুয়েশন তৈরি করে দিলাম হঠাৎ করে, যে সেই সিচুয়েশনে হচ্ছে কি আমরা বললাম যে তোমরা একটা কাজ করো। ধরো আমি হচ্ছে কি তোমার ক্লাসে ঢুকলাম, দিয়ে বললাম তোমরা একটা কাজ করো, যতজন স্টুডেন্ট রয়েছে তোমরা আজকে একটা কাজ করো, তোমরা সিডিপির পরে প্রত্যেকে একটা করে মডেল কোশ্চেন পেপার বানাও, তাই না? মডেল কোশ্চেন পেপার বানাও, 30টা কোশ্চেন করো, 15টা হচ্ছে তোমার সাবজেক্ট থেকে, 15টা তোমার যেটা পেডাগজিক্যাল কোশ্চেন বানাও, ঠিক আছে? তাহলে এখানে কি করা হলো না, অভ্যন্তরীণ অনুপ্রসার, মানে যে অনুপ্রেরণাকে জাগ্রত করছি আমি, তাই না? তোমরা কোনোদিন ভাবোনি এরকম হতে পারে, তো হঠাৎ করে তোমাকে দিলাম, এবারে তুমি তখন ভাবতে শুরু করলে, তাহলে তোমার মধ্যে যে অভ্যন্তরীণ যে ইন্ট্রিনসিক যে মোটিভেশন সেটা ফুটে উঠবে। তুমি এবারে কি করলে না, তোমার নিজের যে ধারণা থেকে সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করা শুরু করলে, তাই না? তাহলে এখানে শিক্ষক হচ্ছে কি এমন একটা পরিবেশ তৈরি করবে যেখানে হচ্ছে কি শিক্ষার্থী তার মধ্যে যে কৌতূহল জন্ম উঠবে,
তাই না? শুধু এই যে উদাহরণটা বললাম সেটা নয়। তাহলে আবার অনেক ক্ষেত্রে দেখবে, ধরো আমরা দেখি যে কোনো সময় ধরো শিক্ষার্থী পড়তে চাইছে না বা শিখতে চাইছে না, তাহলে শিক্ষক কি করলো, যে তার সাবজেক্টের বাইরে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো, তাই না? দেখবে সে তখন হচ্ছে শিক্ষার্থীর মনে একটা কৌতূহল জানলো যে হ্যাঁ এটা তো মানে কি হতে পারে, এরকম আর কি। তখন হচ্ছে কি সেখানে টিচার কি করলো, তার বিষয়বস্তুটাকে সেখানে তুলে ফুটিয়ে ধরার চেষ্টা করলো। তো এটাকে আমরা হিউরিস্টিক মেথড বলি, বা যেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক মোটিভেশন, তাই না? অভ্যন্তরীণ মানে অনুপ্রেরণাকে আমরা জাগিয়ে তুলছি, এমন একটা সিচুয়েশন তৈরি করছি। ওকে, হ্যাঁ স্যার। চলো নেক্সট। এবার দেখো, এবার হচ্ছে কি তাহলে কতটা তোমরা বুঝতে পারলে প্রত্যেকটা পদ্ধতি। যদিও তোমরা এগুলো বিএড চলাকালীন সবাই পড়েছিল, তাই না? আমি জানি এগুলো বিএডে রয়েছে এবং তোমরা পড়েছো এবং পরীক্ষাও দিয়েছো, জানি না সেগুলো তোমরা এখন মনে রেখেছো কিনা। বাট চলো এখানে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব এবং তার মাধ্যমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব কতটা তোমরা বুঝেছো আর কি। এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি বলেছি আগে যে সিটেট এর কোশ্চেনটাকে আমি মানে মানে কি বলবো, মাথায় রেখে সেগুলোর মতন করেই আমি করেছি। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, একজন শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ত্রিভুজ দেখিয়ে তাদের সাধারণ বৈশিষ্ট্য, যেমন কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি পর্যবেক্ষণ করতে বললেন। 5টি ত্রিভুজ দেখার পর শিক্ষার্থীরা নিজেরা সূত্রটি আবিষ্কার করলো। তাহলে শিক্ষিকা কোন পদ্ধতি ব্যবহার করেছেন, ভালো করে ভেবে উত্তর দেবে, নাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে কি তোমাদেরকে যা যা করে দেওয়া হয়েছে এগুলো ভেবে বলতে হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আরোহী পদ্ধতি। যে যার উত্তর বলো। আরোহী পদ্ধতি। আচ্ছা, একজন বলছে আরোহী পদ্ধতি। আমি দেখি, কারণ সবাই উত্তর বলছে কিনা এটা আমাকে কিন্তু চেক করতে হবে, তাই না? কারণ ক্লাস করছে প্রায় 36-37 জন। দেখো তাহলে এটা আমরা কেন আরোহী পদ্ধতি করতে চাইছি। দেখো আমরা একটু আগেই বলছিলাম না যে শিক্ষা শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ত্রিভুজ দেখিয়ে তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করতে বললেন। তাহলে এখানে আমরা যে শিক্ষার্থীদেরকে যে প্রবলেমগুলো দিলাম, তাই না? তো সেই প্রবলেমগুলো যখন তারা হচ্ছে কি নিল, নেওয়ার পর হচ্ছে কি তারা কি করলো না, নিজেরা দেখো সূত্র আবিষ্কার করলো। তাহলে উদাহরণের সাপেক্ষে তারা সূত্রতে যাচ্ছে, তাই না? তাহলে যখন তারা সূত্রতে যাচ্ছে, তাহলে সেখানে তারা কি বুঝলো, একদম, তাহলে তখন হচ্ছে কি সেটা আরোহী পদ্ধতির দিকে যাচ্ছে, তাই না? কারণ এই যে দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে সূত্র থেকে তারা কি করলো, তোমার উদাহরণ থেকে সূত্রের দিকে গিয়ে পৌঁছালো। তাহলে অবভিয়াসলি যারা যারা অপশন বি বলেছো একদম সঠিক উত্তর। এখানে উত্তর হয়ে যাবে কি আরোহী বা ইন্ডাকটিভ পদ্ধতি। ঠিক আছে, এখানে প্রকল্প পদ্ধতি, লেকচার পদ্ধতি বা ডিডাকটিভ পদ্ধতি কিছুই হবে না, এটা অপশন বি হবে। চলো কোশ্চেন নাম্বার 2 বলেছে, কোন শিক্ষণ পদ্ধতিটি সামাজিক নিবৃত্তিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম দর্শনের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ, যেখানে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান নির্মিত হয়। ঠিক আছে, যারা ইংলিশ মিডিয়াম আছো বাবা, তোমাদেরকে বলছি তোমরা তোমরা কি করবে, হ্যাঁ তোমরা হচ্ছে কি আহ, তোমরা হচ্ছে কি যেটা তোমাদের পিডিএফটা দেওয়া হয়েছে সেই পিডিএফ দেখে তোমরা করবে। ঠিক আছে, বলো এটা কি হবে তাহলে, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, হিউরিস্টিক নাকি ডিডাকটিভ?
এখনো সবাই কিন্তু উত্তর বলছে না, তাই না? যারা যারা ক্লাস করছো সবাই কিন্তু উত্তর বলাটা দরকার। দেখো তাহলে উত্তর কি হবে গো? এটা বি এরটাই হবে, তাই না? এটাও বি হবে একটা হবে না? কি করে এ হবে যে বাবা? প্রদর্শনী পদ্ধতি শুধুমাত্র দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। দেখো ভালো করে শোনো, এখানে বলেছে নিচের কোন পদ্ধতিটি সামাজিক নির্বৃত্তিবাদ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম দর্শনের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্য, যেখানে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান নির্মিত হয়, তাই না? তাহলে এই যে মিথস্ক্রিয়া বলে দিয়েছে না, ভালো করে শোনো, এখানে যেহেতু মিথস্ক্রিয়া বলেছে, তো মিথস্ক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যেখানে হচ্ছে কি তোমার প্রত্যেকটা স্টুডেন্ট তাদের হচ্ছে কি মতামত সে ফুটিয়ে তুলবে বা সেটাকে সে দেওয়ার চেষ্টা করবে, তাই না? তো এখানে আমরা যে পদ্ধতিটাকে নেব সেটা হচ্ছে কি তোমার ডিসকাশন পদ্ধতি, তাই না? আমরা তো এটাই আলোচনা করছিলাম। তুমি কেন এ মনে করছো? ডেমনস্ট্রেশন মানে হচ্ছে কোনো কিছু ডেমনস্ট্রেট করে দেখান। এখানে পারস্পরিক যেহেতু মিথস্ক্রিয়া তৈরি হচ্ছে, তাহলে সেখানে হচ্ছে কি তোমার ডিসকাশন মেথডটাই হবে, ইন্টারাকশন তৈরি হচ্ছে একদম। চলো এবার বলছে প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথডকে একজন শিক্ষকের প্রধান ভূমিকা কি হওয়া উচিত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই না? প্রকল্প পদ্ধতির ক্ষেত্রে বলেছে কঠোর নিয়মানুবর্তিতা, তথ্যের একমাত্র উৎস, সামাজিক পরিবেশে সহায়তাকারী এবং পথপ্রদর্শক ফেসিলিটার। একদম, তাহলে যারা সি বলেছো তারা একদম সঠিক উত্তর বলেছো, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি। আচ্ছা, একটু তোমাদেরকে ফিডব্যাক দিতে বলবো, তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে বলো, বা কোশ্চেন গুলো কেমন লাগছে বলো, সবাই বলো, যারা যারা ক্লাস করছো। মানে আমরা কিন্তু এখানে যে কোশ্চেন গুলো করেছি দেখবে, এই কোশ্চেন গুলোই হচ্ছে কি তোমার সিটেট বলো, আপার প্রাইমারি টেট বলো, বা অন্যান্য জায়গার যে টেট গুলো হয় সেগুলোর উপযোগী করে কিন্তু করা আছে, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তোমরা এইগুলো পড়লেই হবে। এখানে যদি উত্তর পেরে থাকো তাহলে দেখবে তুমি সব জায়গায় পারবে, ঠিক আছে? এখানে যদি পেরে পেরে যাও দেখবে তুমি সব কোশ্চেনের উত্তর দিতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 4, হিউরিস্টিক পদ্ধতি H.E. আর্মস্ট্রং প্রবর্তন করেন। হিউরিস্টিক শব্দটির অর্থ কি, তাই না? এই হিউরিস্টিক পদ্ধতির অর্থ কি? এটা না একটা গ্রিক শব্দ, বুঝতে পারলে? এটা একটা গ্রিক শব্দ, গ্রিক ওয়ার্ড, ঠিক আছে? তো স্যার ইংলিশ থেকে এসেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আমরা ডিসকভার মানে কি করা? ডিসকভার করা। এটা ইংরেজি মানে হচ্ছে ডিসকভার করা, ডিসকভার। তাহলে এটাকে আমরা যদি উত্তর করি তাহলে অপশন সি করব, আবিষ্কার করা বা খুঁজে বার করা, তাই না? তাহলে যারা যারা অপশন সি বলেছে আমি দেখতে পাচ্ছি স্মতারা, অনুপমা, সমাপ্তি, কুসুম, সঙ্গীতা, অর্পিতা, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি একটা। চলো নেক্সট, বলেছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার জটিল বা বিমূর্ত বিষয়গুলো বোঝানোর জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর? দেখো তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জটিল প্রক্রিয়া, তো সেখানে আমরা কিভাবে, একদম, তাহলে সেখানে আমরা হচ্ছে ডেমনস্ট্রেট করে দেখাবো, তাই না? প্রদর্শনী পদ্ধতি বা ডেমনস্ট্রেট করে দেখাবো। তাহলে যদি আমরা সেখানে প্রদর্শন করি বা ডেমনস্ট্রেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে সেখানে কিন্তু কোনো জটিল প্রযুক্তিবিদ্যা হোক বা বিজ্ঞান বা সায়েন্স হোক, সেটা কিন্তু বাচ্চারা বুঝতে পারবে। এই জন্য আমরা সেখানে ডেমনস্ট্রেট করে দেখাবো। একজন শিক্ষক প্রথমে গাণিতিক সূত্রটি বোর্ডে লিখে দিলেন, তারপর শিক্ষার্থীদের সেই সূত্রের উপর ভিত্তি করে 10টি অঙ্ক করতে দিলেন। এই পদ্ধতিটি কি নামে পরিচিত, তাই না? তাহলে এই পদ্ধতিটিকে আমরা কি বলবো? একদম, যারা যারা অপশন বি বলেছো একদম সঠিক উত্তর, তাকে আমরা বলবো যে ডিডাক্টিভ পদ্ধতি বা অবরোহী পদ্ধতি, ঠিক আছে? চলো, সামাজিক শ্রেণীকক্ষে বক্তৃতা পদ্ধতির সীমাবদ্ধতা কোনটি, তাই না? তাহলে লেকচার মেথডসের সীমাবদ্ধতা কোথায় রয়েছে? বলছে দেখো এটি বাস্তবায়ন করা খুব ব্যয়বহুল, একদম নয়।
এটি শিক্ষার্থীদের তথ্য গ্রহণে নিষ্ক্রিয় করে তোলে, হতে পারে, তাই না? আচ্ছা, এটি অনেক যন্ত্রপাতি প্রয়োজন, একদম নয়। এটি শুধুমাত্র বিজ্ঞানের জন্য ব্যবহৃত, একদম নয়। তাহলে এখানে হতে পারে যেটা বললাম অপশন বি সঠিক উত্তর। চলো নেক্সট। এবার কি বলেছে দেখো, পরিবেশ বিদ্যা পড়ানোর সময় একজন শিক্ষক বললেন, শিক্ষার্থীদের বললেন, তোমাদের এলাকায় জলের অপচয় কেমন হচ্ছে তা সার্ভে করো এবং তা বাঁচানোর উপায়গুলো লেখো। এটি কোন ধরনের পদ্ধতির মধ্যে পড়ছে? ঠিক আছে, দেখো তাহলে সার্ভে করছে, সেখানে তথ্য কালেক্ট করবে, সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করবে, যে কনক্লুশনে আসবে। তাহলে দিস ইজ নন এজ এ প্রজেক্ট মেথড, তাই না? এটাকে আমরা প্রজেক্ট মেথড বলবো। ওকে, চলো তাহলে এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, ভালো করে মাথায় রাখবে। এবার বলছে সমস্যা সমাধান পদ্ধতি বা প্রবলেম সলভিং মেথড তে শিক্ষার্থীদের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ কোনটি, তাই না? ইয়েস, যারা যারা সি বলেছো না, তারা একদম সঠিক উত্তর বলেছো। তাহলে হাইপোথিসিস বা অনুমিত সিদ্ধান্ত গঠন। চলো, হাতে কলমে শেখা বা লার্নিং বাই ডুইং কোন পদ্ধতির মূল ভিত্তি? এটা তোমরা আশা করি যারা যারা ক্লাস করছো সবাই পারবে, তাই না? আমি বিশ্বাস রাখি এটা সবাই পারবে। স্যার আগে স্যার নয়টা আগেরটা সি হবে না? দাঁড়াও, ও না, হাইপোথিসিস তো তার পরে আসছে। আগে হচ্ছে কি তোমার বলেছে যে প্রথম গুরুত্বপূর্ণ ধাপ, আগে হচ্ছে সমস্যা চিহ্নিত করা, তারপর উপলব্ধি করা। হ্যাঁ, অপশন সি একটা হবে, তাই না? অপশন সি একটা, কি হবে তো? হ্যাঁ সি, একদম কনফার্ম সি হবে। আমি এখানে গুরুত্বপূর্ণ ধাপটা দেখে নিয়েছি। এটা প্রথম বলেছে, প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। প্রথম হচ্ছে কি সমস্যা চিহ্নিত করা আর উপলব্ধি করা, একদম সি একটা হবে। আপনি মনে হয় ওটাকে প্রধান করেছেন। হ্যাঁ, দেখো এখানে যেহেতু আছে প্রথম গুরুত্বপূর্ণ ধাপ, এটা প্রধান নেই, ঠিক বলেছো। পড়ার ভুল হলে উত্তর ভুল হয়ে যায়, তাই না? একটু ভালো করে পড়তে হবে। যাই হোক, আমার তো একটু তাড়া থাকে না, এটার পরে আবার সায়েন্স পড়াতে হবে। যাই হোক, দেখো তো এবারে বলে যে হাতে কলমে শেখা বা লার্নিং বাই ডুইং, এটা হচ্ছে কি তোমার সবাই জানো, এটা হচ্ছে প্রজেক্ট মেথড বা তোমার প্রকল্প পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, কোন পদ্ধতিটিকে শিশু কেন্দ্রিক বলা হয়, যার কারণ যে এখানে শিক্ষার্থী একজন স্বাধীন অনুসন্ধানকারী? এটা খুব ভালো কোশ্চেন গো, এটা খুব ভালো কোশ্চেন। তো এটা উত্তর হয়ে যাবে কি অপশন বি, তাই তো? হিউরিস্টিক পদ্ধতি, তাই না? চাইল্ড সেন্ট্রিক আমরা বলে থাকি, শিশু কেন্দ্রিক শিক্ষা, যেখানে হিউরিস্টিক পদ্ধতি। চলো কোশ্চেন নাম্বার 12। স্যার বলছি হাতে কলমে শেখা, ওটা তো স্যার মানে ইয়েও তো হতে পারে স্যার, ওই যে প্রদর্শনী এটা, ওটাও তো স্যার হাতে কলমেই করা হয়। কোনটা বলছো তুমি, প্রজেক্ট মেথড? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আগের যেটা করলেন এটা আগেরটা। প্রদর্শনী হলো দেখানো আর হাতে কলমেটা হলো নিজে করা কাজ। হ্যাঁ, মানে যখন হচ্ছে কি শিক্ষার্থী নিজে করবে আর কি। দেখো এবার কি বলছে দেখো, এবার দেখো অনেকগুলো আরো কোশ্চেন আছে, দেখো করলে অনেক কিছু জিনিস জানতে পারে। দেখো, একজন শিক্ষিকা অভিকর্ষ ধারণাটি বোঝাতে একটি বল, একটি পাতা, একটি পেন উপর থেকে নিচে তিনি ফেলে দিলেন। তারপর শিক্ষার্থীদের আলোচনা করতে বললেন কেন এগুলো নিচে পড়লো। এটি এটি কোন পদ্ধতির সংমিশ্রণ, তাই না? দেখি কার কত বুদ্ধি আছে, কার কত বুদ্ধি আছে। যারা বি বলেছো একদম সঠিক, প্রদর্শনী, তাই না? প্রদর্শনী মানে হচ্ছে কি ডেমনস্ট্রেশন, আলোচনা মানে ডিসকাশন, মানে এটা ডেমনস্ট্রেশন আর হচ্ছে কি তোমার ডিসকাশন, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। যারা যারা বি বলেছো একদম সঠিক। চলো নেক্সট। প্রাথমিক পর্যায়ের শিশুদের জন্য অবরোহী পদ্ধতির চেয়ে আরোহী পদ্ধতি কেন বেশি কার্যকর? আমি তোমাদেরকে থিওরি পড়ানোর সময় বলছিলাম যেটা প্রাথমিকদের ক্ষেত্রে তোমার আরোহী পদ্ধতি বেশি কার্যকর। তার কারণ হচ্ছে কি তোমরা জানো যে এটি অর্থপূর্ণ উদাহরণের মাধ্যমে সূত্র আবিষ্কার করতে শেখায়, তাই না? তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তন এবং বিশ্লেষণাত্মক দক্ষতা বিকাশে কোন পদ্ধতিটি সেরা? এটাও খুব মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন। সমালোচনামূলক মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যানালাইটিক্যাল
যে স্কিল সেটা বিকাশে সাহায্য করছে। তো সেটা আমরা প্রবলেম সলভিং এর ক্ষেত্রেই দেখতে পাবো, সমস্যার সমাধান পদ্ধতি বা প্রবলেম সলভিং। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, বলেছে একজন শিক্ষক ক্লাসরুমে ইলেকট্রিক অ্যাপ্রোচ ব্যবহার করেছেন বা করছেন, এর অর্থ কি? তাই না, বলছে শুধুমাত্র বক্তৃতা পদ্ধতি ব্যবহার করছেন, নির্দিষ্ট কোনো এক মনোবিদদের তথ্য অনুসরণ করছেন, শিশুর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদ্ধতির সংমিশ্রণ ব্যবহার করছেন, আধুনিক শিক্ষণ পদ্ধতি এড়িয়ে চলছেন। তাহলে এখানে কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা সি বলেছো, শিশুর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদ্ধতির সংমিশ্রণ ব্যবহার করে তিনি শিক্ষাদান করাচ্ছেন। চলো, তাহলে এখানে আমাদের যে সিডিপির যে পার্টটা সেটা আমরা শেষ করলাম। ঠিক আছে, যারা আর্টস গ্রুপে রয়েছে তোমরা চাইলে সায়েন্সের ক্লাসটা করতে পারো বা নাই করতে পারো। ঠিক আছে, তো ডিপেন্ড করছে তোমাদের উপরে। এখন আমরা সায়েন্সের পার্টে যাব, আপাতত এখানে শেষ করছি আমরা।